আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে থেকে আমরা জিএসটি কোশ্চেন ব্যাংক সলভ সিরিজটি শুরু করতেছি। আজকে আমাদের জিএসটি কোশ্চেন ব্যাংক সলভ সিরিজের পার্ট 1। আজকে আমরা জিএসটি এর 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আসা হায়ার ম্যাথের সকল এমসিকিউ ব্যাখ্যা সহ সমাধান করব। যাদের বেসিকে প্রবলেম রয়েছে তারাও এই ক্লাসটি খুব সহজেই করতে পারবে, কারণ আমরা প্রত্যেকটা এমসিকিউ বেসিক বুঝিয়ে বুঝিয়ে ভেঙে ভেঙে সলভ করাবো। চলো আজকের প্রথম প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নটি এসেছে ত্রিকোণমিতি থেকে। প্রশ্নে বলা হচ্ছে যে সাইন π/3 মাইনাস সাইন ইনভার্স -12 এর মান কত। তো বুঝতে পারতেছ আমাদেরকে ফার্স্ট অফ অল এই জিনিসটার মান বের করতে হবে। দেখো, আমরা জানি সাইন 30 ডিগ্রি অর্থাৎ π/6 যেটা রয়েছে, 30 ডিগ্রি এর রেডিয়ান মোড হচ্ছে π/6। তো সাইন 30 ডিগ্রি এর মান হচ্ছে হাফ। আর যদি আমরা -12 পেতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে সাইন -π/6, এটার মান হচ্ছে -12। অর্থাৎ +30 ডিগ্রি হলে +12 আর -30 ডিগ্রি এটা যেহেতু চতুর্থ চতুর্ভাগে, এজন্য এর মান হচ্ছে -12। তাহলে এবার দেখো, আমরা যদি এই সাইনকে এই পাশে নিয়ে যাই তাহলে হবে সাইন ইনভার্স। তাহলে বাম পাশে থাকবে -π/6 ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স -12। এই সাইনটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিয়েছি, এর জন্য সাইন ইনভার্স হলো। তাহলে দেখো, আমাদের প্রশ্নে যে রয়েছে সাইন ইনভার্স -12, সেই জায়গায় আমরা লিখতে পারি -π/6। তাহলে লাইনটা দাঁড়ায় সাইন π/3 মাইনাস, আর এটার জায়গায় আমরা লিখতে পারি -π/6। তো বুঝতেই পারতেছো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো এবার π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি। π/3 কারণ দেখো পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, আমরা জানি পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ভাগ 3 করলে আমরা কিন্তু 60 পাবো। তো 60 ডিগ্রি প্লাস এখানে আসবে 30 ডিগ্রি, 60 + 30 করলে পাবো 90 ডিগ্রি। আর সাইন 90 এর মান হচ্ছে 1। তাহলে ফাইনালি আমরা যদি এই সম্পূর্ণ জিনিসটার মান জানতে চাই তাহলে সেটা হচ্ছে 1। তো এই উত্তরটা আমাদের ডি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ডি। 2 নম্বর এমসিকিউটি এসেছে জটিল সংখ্যা থেকে। চলো এটা সলভ করা যাক। প্রশ্নে বলা হচ্ছে যে i = √-1 হলে 1 + i + i²i³ এভাবে i পাওয়ার 39 পর্যন্ত সবগুলোর সমষ্টি কত হবে। তো এমসিকিউটা করার জন্য আমাদেরকে একটি i এর ধারা মনে রাখতে হবে। সেটা হচ্ছে i এর পাওয়ার যদি এরকম হয় যে i পাওয়ার 1, i² তারপর হচ্ছে i³ প্লাস i পাওয়ার 4, অর্থাৎ i এর পাওয়ারগুলো যদি ক্রমিক সংখ্যা আকারে থাকে তাহলে এরকম 4টির যোগফল সর্বদা 0 হবে। একইভাবে 8টি যদি থাকতো এখানে, অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত, তাহলেও কিন্তু যোগফলটা শূন্যই হতো। তাহলে আমরা এখানে মনে রাখবো যে i এর ধারায় পদসংখ্যাটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, যতগুলো পদ থাকবে সেটা যদি 4-এর গুণিতক হয়, অর্থাৎ 4 দ্বারা বিভাজ্য হয়, 4 দ্বারা বিভাজ্য হলে ধারাটির সমষ্টি হবে 0। যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে ধারাটির সমষ্টি হবে 0। এটা আমরা একটা সূত্র হিসেবে মনে রাখতে পারি। আচ্ছা, তাহলে আমাদেরকে এখানে বুঝতে হবে যে এখানে কয়টি পদ রয়েছে। দেখো, ফার্স্টটি যে আমাদের 1 রয়েছে, এটাকে কিন্তু আমরা চাইলে বলতে পারি i পাওয়ার 0। তাহলে এখানে i পাওয়ার 1 থেকে i পাওয়ার 39, তো বুঝতেই পারতেছো এখানে আমাদের মোট 39টি পদ রয়েছে এবং এখানে রয়েছে i এর একটা। তাহলে মোট 40টা পদ কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু আমাদের মোট 40টা পদ রয়েছে। তো যেহেতু 40 সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য, তাহলে বলতে পারি যে এই সম্পূর্ণ ধারাটির সমষ্টি হবে 0। অর্থাৎ আমাদের যে সঠিক উত্তর সেটা হচ্ছে সি। 3 নম্বর এমসিকিউটা বৃত্ত থেকে এসেছে। দেখে নেওয়া যাক প্রশ্নে কি বলেছে। প্রশ্নে বলেছে যে x² + y² = 9 বৃত্তের স্পর্শক x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে স্পর্শকের সমীকরণ কোনটি। তো দেখো, ফার্স্টে আমাদের যে বৃত্তের সমীকরণ দেওয়া রয়েছে, আমরা কিন্তু এখান থেকে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে পারি। আমরা জানি বৃত্তের আদর্শ ইকুয়েশন হচ্ছে x - h²
প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তো যদি আমরা এই সমীকরণের সাথে এই সমীকরণে কম্পেয়ার করি তাহলে বুঝতেই পারতেছো যে এইচ আর কে এর জায়গায় কিন্তু জিরো রয়েছে, কিছু নেই, অর্থাৎ বলতে পারি জিরো রয়েছে। এখানে এইচ কমা কে এটাই হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র এবং আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো এখান থেকে আমরা বলতেই পারি যে প্রদত্ত বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0 এবং ব্যাসার্ধ অর্থাৎ যে আর এর মানটা সেটা হচ্ছে, দেখো আর স্কোয়ার হচ্ছে 9, তাহলে আর হবে কিন্তু √9 অর্থাৎ 3। তো বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ পেয়ে গেলাম। এরপর বলেছে যে স্পর্শক এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এখান থেকে কিন্তু আমরা স্পর্শকের ঢালটা পেতে পারি। আমরা জানি ঢাল এম ইকুয়াল টু হচ্ছে টেন থিটা, এখানে থিটা এর মানটাই দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে আমাদের যে স্পর্শকের ঢাল সেটার মান হচ্ছে 1, কারণ টেন 45 ডিগ্রি এর মান হচ্ছে 1। তো এইবার যেহেতু আমরা ঢাল পেয়ে গিয়েছি, আমরা ধরতে পারি আমাদের যেই স্পর্শকের সমীকরণ সেটার সমীকরণটা হচ্ছে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা আমরা ধরে নিতে পারি। আচ্ছা, এবার এখানে যদি আমরা এম এর জায়গায় তার মানটা বসিয়ে দিই অর্থাৎ 1 বসিয়ে দিই তাহলে হবে এক্স, আর একই সাথে এই প্লাস ওয়াইকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে হবে মাইনাস ওয়াই, তাহলে এই পাশে থাকবে আর সি। দেখো এখানে কিন্তু এক্স প্লাস সি থাকার কথা ছিল, আমরা কি করেছি এই পাশে প্লাস ওয়াইটাকে এই পাশে নিয়ে গিয়েছি, এজন্য মাইনাস হয়েছে। আচ্ছা, তাহলে সব কিছুকে যেহেতু এক পাশে নিয়ে গিয়েছি এর জন্য কিন্তু এক পাশে 0 হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। এবার আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব ব্যাসার্ধের সমান হয়। তো আমরা এবার কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব বের করব। দেখো একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব বের করার নিয়ম হচ্ছে প্রথমেই বিন্দুটা দিয়ে রেখাকে সিদ্ধ করতে হয়। তো আমরা যদি সিদ্ধ করে দেই তাহলে এক্স এবং ওয়াই এর জায়গায় শূন্য বসবে। তো শূন্যগুলো লিখতেছি না, শুধুমাত্র সি লিখতেছি, আর এখানে মডুলাস দেওয়া লাগে, সিদ্ধ করে মডুলাস দেওয়া লাগে। নিচে হয় রেখাটির এক্সের সহগের স্কোয়ার অর্থাৎ 1 কি স্কোয়ার করলে আমরা 1 পাবো, প্লাস এখানে ওয়াই এর সহগ হচ্ছে -1, -1কে স্কোয়ার করলেও আমরা +1 পাবো, ইকুয়াল টু হবে ব্যাসার্ধ অর্থাৎ 3। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের যে দূরত্ব সেইটা ব্যাসার্ধের সমান হলো। এখান থেকে কিন্তু আমরা সি এর মানটা পেয়ে যাব। দেখো সি সমান হয় এই পাশে 1 + 1 করলে আসবে √2, তো √2 ভাগ আছে এ পাশে গেলে গুণ হবে অর্থাৎ 3√2। আর এখানে আমাদের মডুলাস ছিল, আমরা যদি মডুলাস উঠিয়ে দিই তাহলে এক পাশে প্লাস মাইনাস দিতে হয়। তো এটাই হচ্ছে আমাদের সি এর মান। তো এই সি এর মানটা যদি আমরা এইখানে বসিয়ে দিই তাহলে কিন্তু স্পর্শকের সমীকরণটা চলে আসে। তো স্পর্শকের সমীকরণটা হবে এক্স মাইনাস ওয়াই প্লাস সি এর জায়গায় বসাবো +-3√2 আর ইকুয়াল টু আছে 0। তো এইটাই হচ্ছে আমাদের নির্ণয় স্পর্শকের সমীকরণ। তো দেখতেই পাচ্ছ এই উত্তরটা কিন্তু আমাদের বি নাম্বার অপশানে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো বি। 4 নম্বর এমসিকিউটা ত্রিকোণমিতি থেকে এসেছে। প্রশ্নে বলা হচ্ছে যে থিটা ইকুয়াল কজ ইনভার্স 4/5 হলে 1 - tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 + tan স্কোয়ার থিটা এর মান কত? তো দেখো এখানে যে কজ ইনভার্স রয়েছে এটাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে হবে কস থিটা ইকুয়াল টু 4/5। তো কস থিটা এর মান যদি 4/5 হয় এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই টেন থিটা এর মানটা বের করতে পারি। তো দেখে নাও যাক আমরা কীভাবে করতে পারি। এর জন্য আমরা একটা চিত্র এঁকে নিব। দেখো আমরা জানি কস থিটা এর সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির জায়গায় লিখব 4, অতিভুজের জায়গায় লিখব 5। তো ভূমি হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5। এবার কিন্তু আমরা লম্বের মানটা খুব সহজে বের করতে পারি। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের কিছু অনুপাত ছিল যে 3, 4, 5, আরেকটা ছিল 5, 12, 13। তো এখানে মনে রাখবে সবচেয়ে বড় যে বাহুগুলো সেগুলো হচ্ছে অতিভুজ বুঝায়, আর বাকি দুইটা যথাক্রমে লম্ব আর ভূমি হতে পারে। তো দেখতেই পাচ্ছ যেহেতু অতিভুজ 5 এবং ভূমি 4 তাহলে লম্ব কিন্তু অবশ্যই 3 হবে। অথবা আমাদের যদি এ মানগুলো মনে না থাকে তাহলে আমরা পিথাগোরাসের সূত্র দিয়েও করতে পারি। আমরা যদি এখানে লম্বের সূত্র ইউজ করি যে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অর্থাৎ লম্ব বের করার সূত্র হচ্ছে √ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে 25 - 16, 9 আর 9কে রুট করলে 3 পাবো।
তাহলে দেখো আমরা 3 পাবো ঘুরে ফিরে। আচ্ছা, তাহলে লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে 4। এবার যেহেতু আমরা টেন থিটা বের করব, তাহলে টেন থিটা এর সূত্র আমরা জানি যে লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে 4। তাহলে দেখো আমরা কিন্তু টেন থিটা এর মানটা পেয়ে গেলাম। এবার এই টেন থিটা এর মানটা প্রশ্নের মধ্যে বসিয়ে দিলেই আমাদের অঙ্কটা শেষ। তাহলে 1 মাইনাস উপরে রয়েছে টেন স্কোয়ার থিটা, অর্থাৎ এই মানটাকে স্কোয়ার করতে হবে। তো আমরা যদি দুই পাশে স্কোয়ার করে দিই, তাহলে টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু আসবে 9 ডিভাইডেড বাই 16। একইভাবে নিচে 1 প্লাস টেন স্কোয়ার থিটা, তো স্কোয়ার করলে আমরা পাবো 9/16। আচ্ছা, এবার দেখো এখানে লসাগু না করে, যেহেতু এখানেও লসাগু 16 হয়, এখানেও লসাগু 16 হয়, আমরা সিম্পলি কি করতে পারি, সবাইকে 16 দিয়ে গুণ করে দিতে পারি। তাহলে 16 একে 16 মাইনাস এটাকে যখন আমরা 16 দিয়ে গুণ করব, তখন দেখো উপরের 16 আর নিচের 16 কাটাকাটি যাবে, থাকবে শুধুমাত্র 9। তো উপরে যা নিচেও কিন্তু একই জিনিসই আসবে, শুধু মাঝখানে প্লাস হবে। আচ্ছা, তাহলে বলতে পারি যে 16 মাইনাস 9 করলে আমরা পেয়ে যাব 7, এবং 16 প্লাস 9 করলে আমরা পেয়ে যাব 25। তো এটাই হচ্ছে আমাদের এমসিকিউটির উত্তর। দেখতে পাচ্ছ এই উত্তরটা কিন্তু ডি নাম্বার অপশনে রয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি। 5 নাম্বার এমসিকিউটা যোগজীকরণ থেকে এসেছে, চলো এটা সলভ করা যাক। প্রশ্নে বলা হচ্ছে যে xy-4 = 0 অধিবৃত্ত এক্স অক্ষ x=1 এবং x=e এগুলো দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক হবে। তো দেখো আমাদের যে অধিবৃত্তের সমীকরণ দেওয়া রয়েছে, এটাকে আমরা লিখতে পারি xy-4কে এ পাশে পাঠালে হবে +4। তো এটা চিত্রটা কেমন হবে সেটা আমরা আইডিয়া করতে পারি। দেখো আমরা কেমিস্ট্রিতে পড়েছিলাম যে পিভি = কনস্ট্যান্ট। এটা কিন্তু সমষ্ণ এর ক্ষেত্রে আমাদের সূত্রটা ছিল। তো সমষ্ণের ক্ষেত্রে আমাদের যে লেখচিত্র ছিল সেটা কিন্তু অনেকটা এরকম। এটা যদি হয় এক্স অক্ষ, এটা যদি হয় ওয়াই অক্ষ, তাহলে আমাদের সমষ্ণ রেখাচিত্রের চিত্রটা ছিল এরকম। তো আমরা ধরতে পারি যে আমাদের যেই xy=4 সেটা কিন্তু সিমিলার টাইপের চিত্র হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের xy=4 যে অধিবৃত্তটা সেটার চিত্র। তারপরে বলেছে এক্স অক্ষ হচ্ছে আমাদের এইটা, এরপর হচ্ছে x=1। তো x=1 এই রেখাটা হবে এক্স অক্ষ বরাবর, আমরা এক ঘর যাব, এরপর এখানে একটা লম্ব টেনে দিব। তো এটি হচ্ছে আমাদের x=1 রেখা। তারপর বলেছে x=e। তো ই এর মানটা যদি আমরা ক্যালকুলেটরে চেক করি, তাহলে 2.71 এরকম সামথিং আসবে, অর্থাৎ 2 পয়েন্ট সামথিং। তো আমরা ধরে নিচ্ছি যে 2.71 এই মানটা এইখানে আছে। তো আমরা কি করব, এইখানে আরেকটা লম্ব টেনে দিব। তো এটাই হবে আমাদের x=e এই রেখাটা। তাহলে আমাদের বুঝতে পারতেছো যে এইটুকু অংশের ক্ষেত্রফল প্রশ্নে বের করতে বলেছে। আচ্ছা, তাহলে আমাদের এই যে বক্ররেখা অর্থাৎ অধিবৃত্ত এর ইকুয়েশন কিন্তু আমরা জানি, আর এখান থেকে আমাদেরকে শুধু y এর মানটা বের করতে হবে। তাহলে বলতে পারি যে y = হয় 4/x। x গুণ আকারে ছিল, এপাশে গেলে ভাগ, y = 4/x। আর দেখো লিমিটটাও কিন্তু আমরা সরাসরি পেয়ে যাচ্ছি, লিমিটটা হচ্ছে 1 থেকে e পর্যন্ত। তাহলে আমাদের যে ক্ষেত্রফল এরিয়া বের করার সূত্র হচ্ছে ইন্টিগ্রেট y dx। আর এখানে যেহেতু আমরা x এর সাপেক্ষে যোগজীকরণ করব, তাহলে লিমিটটাও কিন্তু x এরই লিখতে হবে। তো আমরা এখানে y এর মান বসাচ্ছি 4/x dx, আর লিমিটটা হচ্ছে আমাদের 1 থেকে e। তাহলে লিমিটটা হচ্ছে আমাদের 1 থেকে e। এবার আমরা চাইলে যে ধ্রুবকটাকে বের করে দিতে পারি। তো 4কে বের করে দিলে ভিতরে থাকবে শুধুমাত্র 1/x। আমরা জানি যে 1/xকে যোগজীকরণ করলে আসে ln x, আর লিমিটটা হচ্ছে e আর 1। তো এবার আমরা লিমিটটা বসিয়ে দিব খুব সহজেই। তো ফার্স্টে আমরা ln e আপার লিমিট বসালাম, তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো। তো দেখো ln e এর মানটা হচ্ছে 1 এবং ln 1 এর মানটা হচ্ছে 0। আমরা জানি লগ অথবা লনের সাথে যদি 1 থাকে তার মানটা 0 হয়। তাহলে 1 - 0 করলে এখান থেকে 1 পাবো, তাহলে 4 × 1 4 পেলাম। তাহলে ফাইনালি আমাদের যোগজীকরণের অ্যান্সারটা হচ্ছে 4। তো দেখতেই পাচ্ছ এই উত্তরটা আমাদের সি নাম্বার অপশনে রয়েছে। তো বলতে পারি যে সঠিক উত্তর হচ্ছে সি। 6 নাম্বার এমসিকিউটা সরলরেখা থেকে এসেছে।
প্রশ্নে বলেছে যে 3x + 4y = 12 রেখাটি x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে। তো এটা যদি আমরা চিত্রের মাধ্যমে দেখাই তাহলে এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তো আমাদের যে রেখাটা দেওয়া রয়েছে সেটা x অক্ষকে a বিন্দুতে ছেদ করে এবং y অক্ষকে b বিন্দুতে ছেদ করে। তাহলে বলেছে যে মূলবিন্দু হতে ab রেখার উপর লম্ব দূরত্ব কত হবে। তো এটা হচ্ছে আমাদের মূলবিন্দু তো ab রেখার যে যদি আমরা কোনো লম্ব আঁকি তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব দূরত্ব। তো এই লম্ব দূরত্বের মানটা কত হবে সেটাই প্রশ্নে জানতে যাচ্ছে। আর দেখো আমাদের যে ab রেখা বলেছে এটাই হচ্ছে আমাদের ab রেখা। তাহলে মূলবিন্দু থেকে এই রেখাটির দূরত্ব বের করতে বলেছে, যেটা কিন্তু আমরা একটু আগে একটা কোশ্চেনে সলভ করেছি। তো দেখো যে কোনো বিন্দু হতে যে কোনো রেখার লম্ব দূরত্ব বের করার ক্ষেত্রে প্রথমেই বিন্দুটা দিয়ে রেখাকে সিদ্ধ করতে হয়। আর এখানে আরেকটা কাজ করা লাগবে, এখানে রয়েছে 3x + 4y = 12। দেখো +12কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে -12। আচ্ছা, তাহলে এটাকে লিখে নিচ্ছি যে 3x + 4y - 12 = 0। তো আমরা যেটা করব সেটা হচ্ছে মূলবিন্দু অর্থাৎ 0,0 থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করব। তাহলে প্রথমেই আমাদেরকে এই বিন্দু দিয়ে রেখাকে সিদ্ধ করা লাগবে। তাহলে এখানেও 0 হবে, এখানেও 0 হবে, উপরে থাকবে শুধুমাত্র -12, আর এখানে অবশ্যই মডুলাস দিতে হবে। নিচে হবে √x এর সহগের স্কোয়ার। তো 3কে স্কোয়ার করলে আমরা পাবো 9 প্লাস y এর সহগের স্কোয়ার, 4কে স্কোয়ার করলে আমরা পাবো 16। তো এটাই হচ্ছে লম্ব দূরত্ব, আমাদেরকে এই মানটাই বের করতে হবে। তো উপরে দেখো -12, এটাকে মডুলাস করলে হবে +12। মডুলাসের ভিতরে যে কোনো সংখ্যা থাকলে সেটা প্লাস হয়ে যায়। আচ্ছা, এবার 16 আর 9 যোগ করলে আমরা পেয়ে যাব 25, তাহলে হচ্ছে √25। এবার 25কে রুট করলে আমরা পাবো 5। তো এটাই হচ্ছে আমাদের সেই লম্ব দূরত্ব। দেখতে পাচ্ছ যে এই উত্তরটা কিন্তু আমাদের প্রথম অপশনেই রয়েছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে এ। 7 নম্বর এমসিকিউটা জটিল সংখ্যা থেকে এসেছে, চলো এটা সলভ করা যাক। প্রশ্নে বলা হচ্ছে যে 1 + ওমেগা পাওয়ার 19,999 প্লাস ওমেগা পাওয়ার এখানে রয়েছে 15,558। আচ্ছা, = কত হবে। তো এই অঙ্কটা করার জন্য আমাদের সিম্পল কিছু বেসিক জানা উচিত। দুইটা সূত্র আছে, সেগুলো হচ্ছে ω³ = 1, এটা একটা, আরেকটা হচ্ছে 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার = 0। আর এখানে ওমেগা স্কোয়ার এগুলো হচ্ছে এককের ঘনমূল, অর্থাৎ আমরা যদি 1কে কিউব রুট করি তাহলে এখান থেকে 3টা মান আসে, একটা হচ্ছে বাস্তব আর বাকি দুইটা হচ্ছে জটিল সংখ্যা। তো বাস্তবটা হচ্ছে 1 আর জটিল সংখ্যা দুইটি হচ্ছে ওমেগা এবং ওমেগা স্কোয়ার। আচ্ছা, তো এখন দেখো যেহেতু ω³ মান 1, একইভাবে কিন্তু আমরা বলতে পারি যে ω⁻6 এইটার মানও 1 হবে, অর্থাৎ ওমেগার পাওয়ারে যদি কোনো 3-এর গুণিতক থাকে অথবা যদি এমন কোনো সংখ্যা থাকে যেটা 3 দ্বারা বিভাজ্য তাহলে তার মান হবে 1। একইভাবে যদি এরকম হয়, ধরো ওমেগার পাওয়ার রয়েছে 5, অর্থাৎ এমন একটি সংখ্যা রয়েছে যেটা 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে আমরা কি করতে পারি, তখন আমরা এই সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ করব, ভাগ করার পরে ভাগশেষ যা থাকবে সেটাই পাওয়ারে লিখতে পারবো। যেমন এখানে রয়েছে 5, তো 5কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 3 একে 3 হয়, ভাগশেষ থাকে 2, তাহলে আমরা ওমেগার পাওয়ারে শুধুমাত্র 2 লিখতে পারি। এরকম করে ওমেগার পাওয়ারে যত বড় সংখ্যাই থাকুক না কেন সেটাকে আমরা ওমেগার পাওয়ারে 1 অথবা 2 এভাবে ছোট করে নিয়ে আসতে পারি। তো দেখো এখানেও কিন্তু আমাদের খুব বড় একটা সংখ্যা রয়েছে, এটাকে আমরা ছোট করতে পারি। তো বড় সংখ্যা সম্পূর্ণটাকে কিন্তু 3 দিয়ে ভাগ করার প্রয়োজন নেই, আমরা জাস্ট লাস্টের 2 ডিজিট নিয়ে কাজ করব। তো এখানে লাস্টের 2 ডিজিট হচ্ছে 99, তো আমরা এখানে 99কে 3 দিয়ে ভাগ করব। তাহলে দেখো তোমার এখানে 3 × 33 99 কিন্তু হয়ে যায়, অর্থাৎ এই 99 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তো আমরা একটু আগে বলেছিলাম যে যদি কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হয় তার মানটা কিন্তু 1 হয়। তাহলে ফার্স্টে আমাদের রয়েছে 1 প্লাস এই সংখ্যাটা যেহেতু 3 দ্বারা বিভাজ্য তো এই সম্পূর্ণটার মান হবে 1। আচ্ছা, এরপর প্লাস এখানেও আমরা লাস্টের 2 ডিজিটকে 3 দিয়ে ভাগ করব। তো আমরা যদি 58কে 3 দিয়ে ভাগ করি তাহলে ফার্স্টে লিখব 3 × 3,
তাহলে এখানে বিয়োগ করলে 2 থাকবে, আর এখান থেকে 8 নিচে নামিয়ে দিব। তাহলে দেখো 3 নং 27, তাহলে লাস্টে কিন্তু আমাদের ভাগশেষ 1 থাকতেছে। তো আমরা বলেছিলাম যদি কোনো ভাগশেষ থাকে তাহলে সেই ভাগশেষটাকে আমরা ওমেগার পাওয়ারে লিখে দিব। এরকম করে কিন্তু আমরা খুব পাওয়ারে যদি খুব বড় সংখ্যা থাকে সেটাকেও খুব ছোট আকারে নিয়ে আসতে পারি। আচ্ছা, তাহলে এবার যদি আমরা যোগ করি 1 + 1 করলে আসবে 2 প্লাস ওমেগার পাওয়ার 1 মানে হচ্ছে শুধু ওমেগা। তাহলে ফাইনালি আমরা যে অ্যান্সারটা পেলাম সেটা হচ্ছে 2 + ওমেগা। তো দেখতে পাচ্ছ এই উত্তরটা কিন্তু আমাদের ডি নাম্বার অপশনে রয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি। 8 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে যে y = 1/x হলে yn = কত হবে। তো এই প্রশ্নটি অন্তরীকরণ থেকে এসেছে। দেখো এখানে আমাদের y এর মান দেওয়া আছে। তো আমরা যদি বলি যে y1, এটা বলতে কি বোঝায়? y1 বলতে বোঝায় y কে একবার ddx করা। একইভাবে y2 এটা বলতে বোঝায় y কে দুইবার ddx করা, অর্থাৎ d²y/dx²। এরকমভাবে যদি y3 থাকে তাহলে বোঝায় y কে 3 বার ddx করা। তো আমাদের জানতে চেয়েছে যে yn কত, অর্থাৎ y কে n সংখ্যক বার ddx করলে এই সাধারণ একটা অ্যান্সার কত হবে। তো এটার মানটা আমরা সূত্র হিসেবে মুখস্থ রাখবো, কারণ এই এমসিকিউটা কিন্তু প্রায়ই বিভিন্ন ভর্তি পরীক্ষায় এসে থাকে। তো সবচেয়ে ভালো হয় যদি আমরা এটা সূত্র হিসেবে মুখস্থ রাখি। তো যদি y = 1/x হয় তাহলে yn বের করার সূত্র হচ্ছে ডি নাম্বারটা -1 পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x পাওয়ার n+1। তাহলে বলতে পারি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা। 9 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে যে যদি একটি কণা ভি বেগে নিক্ষিপ্ত হয় এবং এর আনুভূমিক পাল্লা অর্থাৎ আর, আনুভূমিক পাল্লাকে আমরা প্রকাশ করি আর দিয়ে, আর হচ্ছে সর্বোচ্চ উচ্চতা অর্থাৎ বড় হাতের যে এইচ সেটা সর্বোচ্চ উচ্চতার 4 গুণ, অর্থাৎ প্রশ্নে দেওয়া আছে আনুভূমিক পাল্লা r = 4h। তাহলে প্রক্ষেপণ কোণ অর্থাৎ আলফা, প্রক্ষেপণ কোণকে আমরা প্রকাশ করে থাকি আলফা দিয়ে। তাহলে আলফা এর মানটা জিজ্ঞেস করেছে। দেখো আমরা জানি যে 10 আলফা = হচ্ছে 4h ডিভাইডেড বাই r। তো বুঝতে পারতেছ আমরা কিন্তু এবার 4h এর জায়গাতে r লিখে দিতে পারি। তাহলে r/r, তাহলে হচ্ছে 1। তাহলে 10 আলফা সমান পেয়ে গেলাম 1। এবার আমরা জানি যে আলফার মান 45 ডিগ্রি হলেই 10 আলফা এর মানটা কিন্তু 1 আসে। তাহলে বলতে পারি যে আলফার মানটা হচ্ছে 45 ডিগ্রি। তো এই উত্তরটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি। 10 নম্বর এমসিকিউটা ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে এসেছে। প্রশ্নে বলেছে যে এই নির্ণায়কের 2,1তম ভুক্তির সহগুণক 9 হলে x এর মান কত। আচ্ছা দেখো এখানে 2,1 বলতে বোঝায় প্রথম সংখ্যাটা বোঝায় সারি, দ্বিতীয়টা বোঝায় কলাম, অর্থাৎ 2 নম্বর সারির প্রথম কলামে যে ভুক্তি রয়েছে তার সহগুণক হচ্ছে 9। আচ্ছা তাহলে এখানে 2 নম্বর সারি হচ্ছে এইটা এবং 2 নম্বর সারির প্রথম কলাম হচ্ছে এইটা। তাহলে 2 নম্বর সারি এবং প্রথম কলাম যেটার মধ্যে ছেদ করতেছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 0। তাহলে আমাদের 0 এর সহগুণক দেওয়া রয়েছে 9। আচ্ছা এখন দেখো সহগুণক এটার একটা সূত্র আছে। সহগুণকের সূত্র হচ্ছে চিহ্ন ইন্টু অনুরাশি। সহগুণকের সূত্র হচ্ছে চিহ্ন ইন্টু অনুরাশি। তো চিহ্নটা আমরা খুব সহজেই বের করতে পারি। আমরা মনে রাখবো যে প্রথমটা চিহ্ন হচ্ছে প্লাস, তো প্লাসের আশেপাশে অথবা উপরের নিচে যতগুলো থাকবে সেগুলো মাইনাস হবে। তো বলতে পারি যে প্লাসের পরেরটা হচ্ছে মাইনাস, মাইনাসের পরেরটা হবে প্লাস, একইভাবে প্লাসের পরেরটা হচ্ছে মাইনাস, মাইনাসের পরেরটা প্লাস। তো এভাবে যদি আমরা আসতে থাকি তাহলে দেখতে পাবো যে এটা মাইনাস, এটা প্লাস, তাহলে এটা হবে মাইনাস, একইভাবে মাইনাসের পাশেরটা হচ্ছে প্লাস। তো এভাবে কিন্তু আমরা সবগুলোর চিহ্নই বলে দিতে পারি। আচ্ছা তো যেহেতু আমাদের শুধুমাত্র এইটার সহগুণক লাগবে তাহলে এইটার চিহ্ন হচ্ছে আমাদের মাইনাস, তো আমরা এখানে মাইনাস দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে অনুরাশি। তো মনে রাখবে আমরা যেইটার সহগুণক বের করব বা যেইটার অনুরাশি বের করব সেই বরাবর সারি বাদ দিতে হয় এবং সেই বরাবর কলাম বাদ দিতে হয়। তাহলে থাকে 3x এবং তাহলে আমাদের উপরে থাকতেছে 3x আর নিচে থাকতেছে 3 আর 1 - x। তাহলে এখানে লিখে দিলাম 3 আর একটা হচ্ছে 1 - x।
আচ্ছা, তাহলে এই সহগুণকের মানে কিন্তু প্রশ্নে দেওয়া আছে 9, আর এ পাশ থেকেও আমরা বের করব। তাহলে নির্ণায়ক বের করার নিয়ম হচ্ছে এই দুটো আগে গুণ করতে হয়। তাহলে 3 একে 3 মাইনাস 3x, এরপর মাইনাস বসে, মাইনাস দিয়ে তারপরে আমরা এই দুটো গুণ করব। তো এইটা আর এটা গুণ করলে আমরা পেয়ে যাব 3x। আচ্ছা, এবার যোগ বিয়োগ করা হলে বাইরে মাইনাস থাকবে আর ভিতরে হবে 3 মাইনাস, দেখো মাইনাস 3x আর মাইনাস 3x যোগ করলে আসে মাইনাস 6x, বা 9 ইকুয়াল টু, এবার যদি আমরা মাইনাস দিয়ে গুণ করে দেই তাহলে হবে মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস 6x। আচ্ছা, এবার মাইনাস 3 এর পাশে আসলে হবে প্লাস 3, তাহলে 9 যোগ 3 করলে আমরা পেয়ে যাব 12 ইকুয়াল টু 6x। এবার ফাইনালি যদি আমরা x এর মানটা পেতে চাই তাহলে 6 গুণ আকারে আছে, এপাশে গেলে ভাগ হবে, অর্থাৎ 12/6। তো 12/6 করলে আমরা x এর মানটা পেয়ে যাব 2। তো এটা হচ্ছে আমাদের x এর মান, প্রশ্নে এটাই জানতে চেয়েছিল। তো দেখতে পাচ্ছ এই উত্তরটা আমাদের প্রথম অপশনে রয়েছে, তাহলে সঠিক উত্তর হলো এ। 11 নম্বর প্রশ্নটা বিপরীত ত্রিকোণমিতি থেকে এসেছে। প্রশ্নে বলা হচ্ছে যে সাইন ইনভার্স পি প্লাস সাইন ইনভার্স কিউ সমান π/2 হলে পি রুট 1 মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ রুট 1 মাইনাস পি স্কোয়ার এর মান কত? তো দেখো আমরা কিন্তু সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর একটি সূত্র পড়েছিলাম, এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করলে সরাসরি ম্যাথটা সলভ হয়ে যায়। আচ্ছা, তো এখানে সাইন ইনভার্স পি আর কিউ রয়েছে, তাহলে সূত্রটা হবে সাইন ইনভার্স পি রুট ওভার অফ 1 মাইনাস কিউ স্কোয়ার প্লাস হবে কিউ রুট ওভার অফ 1 মাইনাস পি স্কোয়ার। এটা হচ্ছে এতটুকু এর সূত্র। ইকুয়ালটা আমাদের দেওয়া আছে π/2। তো দেখো এবার যদি সাইন ইনভার্সটাকে আমরা এই পাশে নিয়ে যাই তাহলে এটা হবে সাইন, আর আগে থেকে ছিল π/2, তাহলে এখানে আমাদের থাকবে পি রুট 1 মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ রুট 1 মাইনাস পি স্কোয়ার। আচ্ছা, এবার দেখো আমাদের কিন্তু প্রশ্নে এই জিনিসটারই মান জানতে চেয়েছিল। তো এটার মান হচ্ছে সাইন π/2, আর সাইন π/2 এর মান হচ্ছে 1। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই অ্যান্সারটা কিন্তু সি নাম্বার অপশনে রয়েছে, তাহলে সঠিক উত্তর হলো সি। 12 নম্বর এমসিকিউটি কনিক থেকে এসেছে। প্রশ্নে বলা হচ্ছে যে x² / a² মাইনাস y² / b² ইকুয়াল টু 1 অধিবৃত্তের পরামিতিক সমীকরণ কোনটি হবে? তো আমাদের যদি ত্রিকোণমিতির একটা সূত্র জানা থাকে তাহলে কিন্তু খুব সহজেই এটা আমরা সলভ করতে পারবো। তো ত্রিকোণমিতির সূত্রটি হচ্ছে sec² থিটা মাইনাস tan² থিটা ইকুয়াল টু 1। দেখো অপশনে কিন্তু শুধুমাত্র সেক আর টেনই রয়েছে, তো আমরা একটা কাজ করব, অপশন চেক করে দেখব, প্রত্যেকটা অপশনের মান এখানে বসিয়ে দেখব যে কোন ক্ষেত্রে আমরা এই ফরম্যাটটা পাই, কারণ একমাত্র এই ফরম্যাটটা পেলেই কিন্তু মানটা 1 আসে। আচ্ছা, তো প্রথমে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে x = a tan থিটা। দেখো আমরা যদি এই মানগুলো এখানে বসাই তাহলে হবে a স্কোয়ার tan² থিটা, তাহলে এই স্কোয়ার কাটাকাটি যাবে, আর এখানে বি স্কোয়ার sec² থিটা, তাহলে বি স্কোয়ার কাটাকাটি যাবে, কিন্তু লাইনটা দাঁড়াবে tan² মাইনাস sec²। এটা কিন্তু আসতেছে না, অর্থাৎ এখানে উল্টা মানটা চলে আসতেছে। তো tan² মাইনাস sec² এর মান কিন্তু 1 হবে না, তো এটা হচ্ছে না, এটা ভুল। এরপর যদি আমরা বি নাম্বারটা চেক করি তাহলে x = রয়েছে b tan থিটা। তো খেয়াল করো এখানেও এটাও কিন্তু হবে না, কারণ x এর জায়গাতে যদি আমরা b বসাই তাহলে b/a থেকে যায়, sec আর tan কিন্তু আসতেছে না। sec আর tan আসলেও b আর a যদি থেকে যায় তাহলে কিন্তু মানটা 1 হবে না। এবার যদি আমরা সি নাম্বারটা চেক করি তাহলে x এর জায়গায় a sec থিটা, তাহলে লাইনটা দাঁড়ায় a স্কোয়ার sec² থিটা, তাহলে a স্কোয়ার কাটাকাটি যাচ্ছে, শুধুমাত্র sec² থিটা পাচ্ছি। এরপর মাইনাস y এর জায়গায় বসাবো b tan থিটা, তাহলে এখানে b স্কোয়ার tan² থিটা আসবে, তো b স্কোয়ার কাটাকাটি যাবে, থাকবে tan² থিটা, অর্থাৎ sec² মাইনাস tan² আমরা পেয়ে যাব সি নাম্বার অপশন থেকে। তাহলে বলতে পারি যে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে সি। চলো এবার 13 নম্বর এমসিকিউটা সলভ করা যাক। প্রশ্নে বলা হচ্ছে যে কে এর কোন মানের জন্য y = kx * 1 - x বক্ররেখার মূলবিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে
30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো দেখো এখানে কিন্তু আমাদের এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে স্পর্শক, এই কথাটা বলা আছে। তাহলে আমরা কিন্তু খুব সহজেই স্পর্শকের যে ঢাল সেটা পেয়ে যাব। আমরা জানি এম ইকুয়াল টু হচ্ছে 10 থিটা, আর থিটার মান প্রশ্ন দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে 10/30 এর মান হচ্ছে 1/√3। এটা হচ্ছে আমাদের স্পর্শকের ঢাল। আবার আমাদের যেহেতু বক্ররেখার সমীকরণ দেওয়া রয়েছে, আমরা কিন্তু এখান থেকেও স্পর্শকের ঢালটা বের করতে পারি। তো এটা বের করার নিয়ম হচ্ছে dy/dx বের করা। আমাদের যে সমীকরণ দেওয়া আছে সেটা হচ্ছে y ইকুয়াল টু, এখানে গুণ আকারে আছে, আমরা প্রথমে গুণ করে দিচ্ছি। তো গুণ করলে পাবো kx মাইনাস kx স্কোয়ার। এবার এটাকে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, অর্থাৎ ddx করব। তাহলে পাবো dy/dx ইকুয়াল টু kxকে ddx করলে আমরা পাবো k মাইনাস, এখানে k এর জায়গায় k থাকবে, এক্স স্কোয়ারকে ddx করলে আমরা পাই 2x। আচ্ছা, তাহলে এবার আমরা যদি ঢালের মানটা পেতে চাই তাহলে আমাদেরকে বিন্দুটা বসানো লাগবে। তো দেখো আমরা কিন্তু মূল বিন্দুতে স্পর্শকটা অঙ্কন করতেছি, তাহলে এখানে মূল বিন্দু বসানো লাগবে। অর্থাৎ মূল বিন্দুতে আমাদের যে ঢাল সেটা হচ্ছে, এখানে লিখেছি 0,0, অর্থাৎ এক্স এর জায়গায় এবং ওয়াই এর জায়গায় 0 বসাতে হবে। তো আমাদের এখানে শুধুমাত্র এক্স রয়েছে, আমরা এক্সের জায়গায় 0 বসিয়ে দিব। তো 0 বসালে আমরা পাচ্ছি শুধুমাত্র কে। তো এটাও কিন্তু আমাদের স্পর্শকের ঢাল। দেখো একটু আগে কিন্তু আমরা স্পর্শকের ঢাল পেয়েছিলাম 1/√3, আর সমীকরণ থেকে আমরা স্পর্শকের ঢাল পেলাম কে। তো যেহেতু এটাও স্পর্শকের ঢাল, এটাও স্পর্শকের ঢাল, আমরা বলতে পারি যে এই দুটো পরস্পর সমান হবে, অর্থাৎ কে এর মানটা হবে 1/√3। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। প্রশ্নে কে এর মানটাই জানতে চেয়েছিল। আচ্ছা, তাহলে বলতে পারি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে এ। 14 নম্বর এমসিকিউটা যোগজীকরণ থেকে এসেছে। প্রশ্নে বলা হচ্ছে যে ইন্টিগ্রেট লগ বেস ই এক্স ডিএক্স এর মান কত হবে, এবং লিমিট দেওয়া আছে 1 থেকে 2। তো দেখো লগের বেস যখন ই হয় তখন কিন্তু আমরা এটাকে বলতে পারি লন, অর্থাৎ ইন্টিগ্রেট লন এক্স ডিএক্স, এবং লিমিট দেওয়া আছে 1 থেকে 2। তো ইন্টিগ্রেট লন এক্স ডিএক্স এর মানটা আমরা সূত্র হিসেবে মনে রাখবো, এটা হচ্ছে এক্স লন এক্স মাইনাস এক্স। লন এক্সকে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে হয় এক্স লন এক্স মাইনাস এক্স। আচ্ছা, এবার আমরা লিমিটটা বসিয়ে দিব। তো লিমিটটা হচ্ছে 2 এবং 1। তো বুঝতে পারতেছো, ফার্স্টে আমরা আপার লিমিট বসাবো, তাহলে হবে 2 লন 2, এরপর মাইনাস, এখানেও এক্স জায়গায় 2 বসিয়ে দিলাম। তো আমরা এখানে আপার লিমিট বসিয়েছি। এবার একইভাবে লোয়ার লিমিট বসাবো। তো লোয়ার লিমিট বসানোর পূর্বে আমরা একটা মাইনাস দিয়ে নিব, অর্থাৎ মাইনাস 1 লন 1, এরপর হচ্ছে -1। আচ্ছা, এবার 2 লন 2 -2 মাইনাস, দেখো এখানে লন 1 রয়েছে, লন 1 এর মান কিন্তু 0 হয়, তাহলে থাকতেছে শুধুমাত্র 1, আর এখানে মাইনাসে মাইনাসে হবে +1, মাইনাসে মাইনাসে +1 হলো। আচ্ছা, এবার যদি আমরা যোগ বিয়োগ করি তাহলেই উত্তরটা পেয়ে যাব। তাহলে 2 লন 2 1 - 2 করলে আমরা পেয়ে যাব -1। তো এটাই হচ্ছে আমাদের যোগজের মান। তো দেখো অপশনে কিন্তু সবগুলোতে লগ রয়েছে, আমরা কিন্তু আবার চাইলে লনকে লিখতে পারি 2 লগ বেস ই, তারপরে যা আছে তাই 2 - 1। লনকে আমরা জাস্ট লগ বেস ই লিখে দিয়েছি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের উত্তর। দেখতে পাচ্ছ এই উত্তরটা কিন্তু ডি নাম্বার অপশনে রয়েছে। তাহলে বলতে পারি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি। 15 নম্বর এমসিকিউটা ভেক্টর থেকে এসেছে, চলো এটা সলভ করা যাক। প্রশ্নে বলা হচ্ছে যে কোনো বিন্দুতে 3p এবং 2p মানের দুটি বলের লব্ধি আর, প্রথমটির মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়। বলদ্বয়ের অন্তর্গত কোণ অর্থাৎ আলফা এর মানটা কত হবে সেটা প্রশ্নে জানতে চেয়েছে। আমরা লব্ধি সূত্র জানি যে আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, যেখানে আলফা হচ্ছে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ। তো দেখো এখানে আমার বলদ্বয় হচ্ছে 3p, তো এটাকে আমরা বলতে পারি p, আর 2p রয়েছে, এটাকে বলতে পারি q। তাহলে p এবং q এর জায়গায় আমরা এই মানগুলো বসিয়ে দিব। তাহলে লাইনটা দাঁড়ায় p স্কোয়ার
তাহলে 3p-কে স্কোয়ার করলে আমরা পেয়ে যাব 9p স্কোয়ার। এরপর হচ্ছে কিউ স্কোয়ার অর্থাৎ 2p এর স্কোয়ার। 2p-কে স্কোয়ার করলে আমরা পেয়ে যাব 4p স্কোয়ার। তারপর দেখো এখানে রয়েছে বলদ্বয়ের গুণফল ইনটু 2। তো দেখো এই দুটা বল যদি আমরা গুণ করি তাহলে পাবো 3 দুগুণে 6 6p স্কোয়ার। তার সাথে আরও 2 গুণ করলে 6 দুগুণে 12p স্কোয়ার হবে, ইনটু হচ্ছে কজ আলফা। এরপর এখানে 9 আর 4 যোগ করলে আমরা পেয়ে যাব 13p স্কোয়ার প্লাস এখানে লিখতেছি 12p স্কোয়ার কজ আলফা। আচ্ছা, এরপর বলা হচ্ছে যদি প্রথমটির মান দ্বিগুণ করা হয়, অর্থাৎ প্রথম বলটি ছিল 3p, এটাকে যদি আমরা 6p করে দিই, তাহলে লব্ধির মানও দ্বিগুণ হয়, তাহলে আর এর জায়গায় বসবে 2r। আচ্ছা, তাহলে আমাদের সূত্রটা দাঁড়ায়, এখানে আমরা লিখেছিলাম আর স্কোয়ার আগের বার, তো এখানে লিখতে হবে 2r হোল স্কোয়ার অর্থাৎ 4r স্কোয়ার ইকুয়াল টু, এখানে p এর জায়গায় বসিয়েছিলাম 3p, এবার p এর জায়গায় বসাতে হবে 6p, তাহলে 6p-কে হোল স্কোয়ার করলে পেয়ে যাব 36p স্কোয়ার। আর কিউ এর মানটা কিন্তু যা ছিল তাই, কিউ এর মানটা আমাদের ছিল 2p, এখানেও 2p বসবে, তাহলে হচ্ছে 4p স্কোয়ার। এরপর ছিল যে 2p কিউ, তো 2p কিউ মানে হচ্ছে বলদ্বয়ের গুণফল অর্থাৎ এইটা এবং এইটার গুণফল। তো গুণ করলে আমরা পাই 6 দুগুণে 12p স্কোয়ার, তার সাথে আরও 2 গুণ, তাহলে হবে 24p স্কোয়ার ইন্টু কজ আলফা। আমাদের মধ্যবর্তী কোণের মান কিন্তু চেঞ্জ হবে না। আচ্ছা, ইকুয়াল টু, দেখো এখানে কিন্তু আমরা চাইলেই আর স্কোয়ারের জায়গায় একটু আগে যেই মানটা পেয়েছিলাম সেই মানটা বসিয়ে দিতে পারি। আমরা একবারে করি, দেখো আর স্কোয়ারের জায়গায় এই মানটা বসাবো এবং একই সাথে 4 গুণ করে দিব। তাহলে এই মানটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 4 গুণ 13 করলে আমরা পাবো 52p স্কোয়ার, প্লাস এটার সাথেও 4 গুণ করলে আমরা পাবো 4 বারং 48p স্কোয়ার কজ আলফা ইকুয়াল টু, এবার আমরা এই পাশে যোগ বিয়োগ করে এখানে লিখব। তো এইটা আর এটা যোগ করলে আমরা পাচ্ছি 40p স্কোয়ার প্লাস এখান থেকে পাচ্ছি 24p স্কোয়ার কজ আলফা। তো প্রশ্নে আমাদেরকে আলফা এর মানটা জানতে চেয়েছে, এজন্য আমরা কজ আলফাগুলোকে এক পাশে নিয়ে আসব। তো এই পাশে রয়েছে 48p স্কোয়ার কজ আলফা। আর খেয়াল করো সবার মধ্যেই কিন্তু p স্কোয়ারটা কমন রয়েছে, তো আমরা চাইলে সবাইকে p স্কোয়ার দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে এখানে আর p স্কোয়ার থাকবে না। আচ্ছা, তাহলে থাকবে শুধুমাত্র 48 কজ আলফা, আর এই পাশে 24 কজ আলফা এই পাশে আসলে মাইনাস হবে, ইকুয়াল টু এখানে থাকবে 40, আর এখানে ছিল প্লাস 52, এ পাশে গেলে হবে মাইনাস 52। এবার যোগ বিয়োগ করলে, এখান থেকে যোগ বিয়োগ করলে আমরা পাই 24 কজ আলফা, আর এখান থেকে যোগ বিয়োগ করলে পাই মাইনাস 12। তাহলে কজ আলফা ইকুয়াল টু হয় মাইনাস 12, 24 গুণ আকারে ছিল, এ পাশে গেলে ভাগ, তো মাইনাস 12 ভাগ 24 করলে আমরা পেয়ে যাব মাইনাস হাফ। তাহলে কজ আলফা ইকুয়াল টু আসতেছে মাইনাস হাফ। আমরা জানি যে একমাত্র আলফার মান 120 ডিগ্রি হলেই কজ আলফা কিন্তু মাইনাস হাফ আসে, কারণ কজ 120 ডিগ্রি হচ্ছে মাইনাস হাফ। আচ্ছা, তাহলে আলফা এর মানটা দাঁড়ালো 120 ডিগ্রি। তো এটাই হচ্ছে আমাদের বলদ্বয়ের মধ্যবর্তী কোণ। এখন খেয়াল করে দেখবে যে অপশনে কিন্তু প্রত্যেকটাই রেডিয়ান আকারে রয়েছে। তো আমরা যদি 120 ডিগ্রিকে রেডিয়ান আকারে নিতে চাই তাহলে এটাকে দেখো লেখা যায় 2 × 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রিকে রেডিয়ানে নিলে হয় π/3। তো এটাই হচ্ছে আমাদের আলফা এর মান 2 × π/3 অর্থাৎ 2π/3। তো আমরা দেখতে পাচ্ছি যে 2π/3 এই উত্তরটা আমাদের সি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে সি। চলো এবার 16 নম্বর এমসিকিউটা সলভ করা যাক। প্রশ্নে বলা হচ্ছে যে x² - bx + c = 0 এর মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা হলে b² - 4c এর মান কত হবে। আচ্ছা, তো আমরা ধরে নিচ্ছি যে এর মূলদ্বয় হচ্ছে আলফা এবং বিটা। আমরা ধরে নিচ্ছি যে এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা এবং বিটা। তো আমরা জানি যে মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু হয় -b/a, যেখানে a মানে হচ্ছে x² এর সহগ অর্থাৎ 1। এখানে তাহলে এর মানটা বলতে পারি 1 হবে।
এরপর বি মানে হচ্ছে এক্স এর সহগ। তো দেখতে পাচ্ছ এখানে বি এর জায়গাতে রয়েছে মাইনাস বি, তাহলে মানগুলো যদি বসিয়ে দিই, প্রথমে সূত্রের মাইনাস, বি এর মানটা হচ্ছে মাইনাস বি, আর এর মানটা হচ্ছে আমাদের 1, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালটা আমরা পেয়ে যাব মাইনাসে মাইনাসে প্লাস বি। এরপর হচ্ছে মূলদ্বয়ের গুণফল। তো মূলদ্বয়ের গুণফল বের করার সূত্র ছিল সি বাই এ। তো এখানে দেখো আমাদের সি এর জায়গাতে সি রয়েছে এবং এর জায়গাতে রয়েছে 1, তাহলে সি বাই 1 করলে আমরা পেয়ে যাব শুধু সি। আচ্ছা, তো যেহেতু মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা, তো এটা মানে হচ্ছে মূলদ্বয় হতে পারে 1 2 অথবা 2 3, এরকম সিরিয়ালে যে কোনো দুইটা সংখ্যা। তো দেখো যদি ক্রমিক পূর্ণ সংখ্যা হয় তাহলে এদের বিয়োগফল কিন্তু সর্বদা 1 হয়। যে কোনো দুটি সংখ্যা যদি ক্রমিক হয় অর্থাৎ সিরিয়ালে থাকে তাহলে তাদের বিয়োগফল কিন্তু সর্বদা 1 হয়। তো এখানে একটা কথা, যদি আমরা 3 - 2 করি তাহলে পাবো 1, আর 2 - 3 করলে আমরা পাবো -1, অর্থাৎ বিয়োগফল কিন্তু +1ও হতে পারে আবার -1ও হতে পারে। তো এখানে আমরা জানি না যে কোনটা বড় আর কোনটা ছোট, তো এই জন্য আলফা মাইনাস বিটা ইকুয়ালটা আমরা লিখতেছি +-1, অর্থাৎ +1ও হতে পারে -1ও হতে পারে। আচ্ছা, এবার আমাদেরকে বের করতে বলেছিল বি স্কোয়ার মাইনাস 4c। তো এটা বের করার জন্য আমরা একটা কাজ করব, দুই পাশে স্কোয়ার করে দিব, দুই পাশে স্কোয়ার করে দিব। তাহলে এখানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা একটা সূত্র পড়েছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার, এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়াল টু +-1কে স্কোয়ার করলে আমরা শুধু 1ই পেয়ে যাব। আচ্ছা, তো এবার দেখো মানগুলো বসিলেই কিন্তু অঙ্ক শেষ। আলফা প্লাস বিটা এর মানটা আমরা একটু আগে পেয়েছিলাম বি, আলফা প্লাস বিটা এর মানটা আমরা পেয়েছি বি, তাহলে এখানে হচ্ছে বি স্কোয়ার, তারপর -4 আলফা বিটা এর মানটা আমরা পেয়েছি সি, তাহলে এখানে হচ্ছে বি স্কোয়ার -4c ইকুয়াল টু হচ্ছে 1। প্রশ্নে কিন্তু আমাদের এটার মানই জানতে চেয়েছিল, তো এটার মানটা আমরা পেয়ে গেলাম 1, তাহলে সঠিক উত্তর হচ্ছে এ। চলো এবার 17 নম্বর এমসিকিউটা সলভ করি। প্রশ্নে বলা হচ্ছে যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের চাপ 40 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ওই চাপের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। তো এটা সলভ করার জন্য আমাদের যে সূত্র সেটা হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা, যেখানে এস হচ্ছে চাপের দৈর্ঘ্য, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এবং থিটাটা হচ্ছে কোণ। তবে এখানে কোণটাকে অবশ্যই রেডিয়ানে থাকতে হবে। আচ্ছা, তাহলে ব্যাসার্ধের মানটা আমাদের দেওয়া আছে 5 সেন্টিমিটার, আমরা এখানে লিখে দিলাম 5 ইন্টু থিটা দেওয়া আছে 40 ডিগ্রি। তো আমরা জানি যে 40 ডিগ্রি এটাকে অবশ্যই রেডিয়ানে নিতে হবে। তো ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হলে এটাকে π/180 দিয়ে গুণ করতে হয়, তাহলে কিন্তু আমরা রেডিয়ানে চলে আসব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের চাপের দৈর্ঘ্য। এবার এটাকে সিম্পলিফাই করতে হবে। তো দেখো 4 এবং 18 এখানে আমরা 2 দিয়ে কাটাকাটি করতে পারি। 4কে 2 দিয়ে কাটলে হয় 2 এবং 18কে 2 দিয়ে কাটলে হয় 9। এরপর যদি আমরা এখানে গুণ করি তাহলে উপরে হয় 5 দুগুণে 10, উপরে হচ্ছে আমাদের 10, নিচে থাকতেছে 9 ইন্টু এখানে থাকতেছে পাই। আমরা জানি পাই এর মান হচ্ছে 3.14। আচ্ছা, তাহলে দেখো এবার 3.14কে যদি আমরা 10 দিয়ে গুণ করে দেই তাহলে পাবো 31.4 ডিভাইডেড বাই 9। আচ্ছা, এবার আমরা এখানে ভাগ করব, তাহলে 31.4কে আমরা 9 দিয়ে ভাগ করতেছি। তো বুঝতে পারতেছো ফার্স্টেই আমাদেরকে নিতে হবে 3, তাহলে 3 নং 27। আচ্ছা, এবার যদি আমরা বিয়োগ করি তাহলে 31 থেকে 27 বিয়োগ করলে আমরা পাবো 4। এরপর আমরা এখানে 4টাকে নামিয়ে দিতে পারি। আচ্ছা, আর এখানে দশমিকের জন্য যদি আমাদের ভাগ করতে অসুবিধা হয় আমরা একটা কাজ করি, দশমিক ছাড়া ভাগ করতেছি, পরে এখানে দশমিক বসিয়ে দিব। আচ্ছা, তাহলে এটাকে আমরা 314 ধরে ভাগ করব। তাহলে এখন দেখো 44 এসেছে। এবার যদি আমরা 5 নেই তাহলে 5 নং 45 বেশি হয়ে যায়, তাহলে আমরা 4 নিব, 4 নং 36। এবার যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের থাকে 8। এখন খেয়াল করে দেখো আমাদের কিন্তু আর ভাগ করার প্রয়োজন নেই, কারণ আমরা অলরেডি 3-এর পরের যে সংখ্যাটা সেটা পেয়ে গিয়েছি, সেটা অবশ্যই 4 হবে, সেটা কিন্তু কোনোভাবেই 5 হওয়া পসিবল না। আমরা যদি অপশনগুলোর দিকে খেয়াল করি, এখানে এই 3টি অপশনের মধ্যে 3 রয়েছে,
তারপরে শুধুমাত্র এটার মধ্যে কিন্তু 3-র পরে 4 রয়েছে, দশমিক তো এখানে হবেই, আমরা বুঝতে পারতেছি। তো আমাদেরকে জাস্ট আইডিয়াটা নিতে হবে যে কোন অপশনটা সঠিক হতে পারে। তো আমরা এখান থেকে বলতে পারি যে বি নাম্বার যেটা রয়েছে 3.491 এটাই কিন্তু সঠিক উত্তর হবে। দশমিকের পরে প্রথম ডিজিটটা থেকে আমরা বলে দিতে পারি। আচ্ছা, তাহলে বলতে পারি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে বি। 18 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে যে 3টি বল পি, √3p এবং পি, এই 3টি বল সাম্যাবস্থায় থাকলে প্রথম দুটি বলের মধ্যবর্তী কোণ কত হবে? তো 3টি বল সাম্যাবস্থায় তখনই থাকে যখন প্রথম দুইটি বলের লব্ধি তৃতীয় বলের সমান হয়। দেখো, আমরা জানি লব্ধি বের করার সূত্র হচ্ছে r² = p² + q² + 2pq cos আলফা। তো আমরা এখানে বলতেছি আমাদের যে প্রথম বলটা সেটা পি, ঠিক আছে, আর দ্বিতীয় বলটা √3p এটাকে আমরা বলতেছি কিউ। তো এই দুইটা বলের লব্ধি হবে তৃতীয় বলের সমান, তখনই একমাত্র 3টা বল সাম্যাবস্থায় থাকবে। তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে দিই, আর এর জায়গায় বসাবো আমরা p², এখানে লিখতেছি আর এর জায়গায় বসালাম p², তারপর = p² + q²। তো কিউ এর জায়গায় বসাবো √3p, এটাকে স্কোয়ার করলে আমরা পাবো 3p²। তারপর হচ্ছে প্লাস 2 × pq, অর্থাৎ এই দুটি বলের গুণফল। তো গুণ করলে আমরা পাবো √3p², তার সাথে আরও 2 গুণ করতে হবে, তাহলে পাবো 2√3p² ইন্টু রয়েছে cos আলফা। আচ্ছা, তাহলে এবার যদি আমরা এখানে যোগ বিয়োগ করি তাহলে এখান থেকে পাবো 4p², সেটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হবে, অর্থাৎ বা আমরা একটা কাজ করতে পারি, দেখো এখানে p² রয়েছে, এখানেও p² রয়েছে, দুটা কেটে দিতে পারি। এরপর প্লাস 3p² এ পাশে গেলে হবে -3p² = হচ্ছে 2√3p² ইন্টু cos আলফা। আমাদেরকে প্রশ্নে আলফার মানটা বের করতে বলেছে, এই জন্য আমরা এই জিনিসটা গুণ আকারে আছে এ পাশে পাঠিয়ে দিব, তাহলে ভাগ হবে। তাহলে লাইনটা দাঁড়ায় -3p² ডিভাইডেড বাই 2√3p² = cos আলফা। তাহলে এখানে p² এবং p² কেটে দিতে পারি। তো উপরে থাকতেছে 3 আর নিচে আছে √3। আমরা জানি যে একটা 3 মানে হচ্ছে দুইটা √3। আমরা চাইলে কিন্তু দেখো একটা 3কে ভেঙে লিখতে পারি দুইটা √3। তাহলে একটা √3 কাটাকাটি যায়, থাকে -√3/2। তাহলে এখান থেকে আমরা পেলাম যে cos আলফা = -√3/2। আচ্ছা, তো যদি প্লাস √3/2 হতো, আমরা জানি যে cos 30 ডিগ্রি এর মান হচ্ছে প্লাস √3/2। আমরা জানি cos 30 ডিগ্রি যেটা সেটা হচ্ছে √3/2। তো এখানে যেহেতু মাইনাস এসেছে, তাহলে এই কোণটা অথবা আলফা যে কোণ রয়েছে সেটা অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে আমরা লিখতে পারি যে cos 180 - 30 যেটা, এইটা হবে আমাদের -√3/2। দেখো cos 30 হচ্ছে প্লাস √3/2, আর যদি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে অর্থাৎ 180 থেকে যদি অ্যাঙ্গেলটা বিয়োগ করি তখন মানটা হবে মাইনাস। আচ্ছা, আর এখানে বিয়োগ করলে আমরা পাই 150 ডিগ্রি। তাহলে cos 150 ডিগ্রির মান হচ্ছে -√3/2। তাহলে এটা ইকুয়াল টু লিখতে পারি cos 150 ডিগ্রি। এবার দুই পাশ থেকে cos বাদ দিয়ে দিলে ফাইনালি আমরা আলফা এর মানটা পেয়ে গেলাম 150 ডিগ্রি। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখতে পাচ্ছ এই উত্তরটা কিন্তু ডি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ডি। 19 নম্বর এমসিকিউটা সরলরেখা থেকে এসেছে, চলো এটা সলভ করি। প্রশ্নে বলা হচ্ছে যে দুটি সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ 45 ডিগ্রি এবং একটি সরলরেখার ঢাল হাফ হলে অপর সরলরেখার নতি কত? তো নতি বলতে এখানে অ্যাকচুয়ালি ঢালকে বোঝানো হচ্ছে। তো দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ এবং ঢাল দেওয়া থাকলে আমরা যে সূত্র জানি সেটা হচ্ছে tan θ ± m1 - m2 ডিভাইডেড বাই 1 + m1 × m2, যেখানে m1 এবং m2 হচ্ছে রেখাদ্বয়ের ঢাল আর থিটা হচ্ছে রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ। তো এখানে আমরা আমাদের যে একটা ঢাল দেওয়া রয়েছে সেটাকে আমরা m1 ধরতে পারি। ধরে নিচ্ছি m1 এর মান দেওয়া আছে হাফ,
এবং M2 অর্থাৎ দ্বিতীয় যে রেখা রয়েছে সেটার ঢাল আমরা ধরে নিচ্ছি m। এটার মানে প্রশ্নে বের করতে বলেছে। তো এবার যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে এখানে বসবে 1045 ডিগ্রি, আর আমরা জানি যে 1045 ডিগ্রি এর মান হচ্ছে 1। তো আমরা এখানে একবারে 1 বসিয়ে দিচ্ছি, ইকুয়াল টু প্লাস মাইনাস m1 এর জায়গায় আমরা বসাতে পারি হাফ, মাইনাস এখানে বসালাম m, ডিভাইডেড বাই এখানে হবে 1 প্লাস হাফ ইন্টু m। আচ্ছা, এবার যদি আমরা আর গুণন করে দেই, অথবা আমরা একটা কাজ করি, আগে সিম্পলিফাই করে নেই। দেখো এখানে উপরেও লসাগু 2 হয়, নিচেও লসাগু 2 হয়। তো আমরা যদি লব এবং হরকে 2 দিয়ে গুণ করে দেই তাহলে লাইনটা দাঁড়াবে 1 মাইনাস 2m ডিভাইডেড বাই 2 প্লাস m। আমরা জাস্ট উপরে আর নিচে সবাইকে 2 দিয়ে গুণ করে দিয়েছি। আচ্ছা, এবার আমরা যদি আর গুণন করি তাহলে 2 প্লাস m ইকুয়াল টু হবে প্লাস মাইনাস 1 মাইনাস 2m। আচ্ছা, তো এখানে প্লাস এবং মাইনাস দুটো চলে এসেছে। আমরা ফার্স্টে শুধুমাত্র প্লাস নিয়ে কাজ করব, এরপর মাইনাস নিয়ে কাজ করব। তো এটা আমি এখানে করে দেখাচ্ছি। যদি ফার্স্টে প্লাস নিয়ে কাজ করি তাহলে 2 প্লাস m ইকুয়াল টু 1 মাইনাস 2m, এরপর মাইনাস 2m এ পাশে আসলে হবে প্লাস 2m, অর্থাৎ 2m আর আগের থেকে m ছিল। একই সাথে প্লাস 2 এ পাশে গেলে হবে মাইনাস 2, আর আগের থেকে 1 ছিল, তাহলে 1 মাইনাস 2। তো দেখো এখানে যোগ করলে হয় 3m, এখানে যোগ করলে আমরা পাই 3m, আর এখানে পাই মাইনাস 1। তাহলে m এর একটা মান আমরা পেয়ে গেলাম মাইনাস 1/3। তো দেখতে পাচ্ছ এই উত্তরটা কিন্তু আমাদের অপশনে রয়েছে। তো আমরা যেহেতু অলরেডি উত্তরটা পেয়ে গেছি, আমাদের কিন্তু মাইনাস নিয়ে কাজ করার প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে বলতে পারি যে এখানে আমাদের সঠিক উত্তরটা হবে বি নাম্বারটা। 20 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে যে 20 মিটার পার সেকেন্ড বেগে ও 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে বস্তুকণার 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে। তো দেখো তম সেকেন্ডে বলে আমাদের অতিক্রান্ত দূরত্ব বের করার যে সূত্র সেটা হচ্ছে, এখানে আমি লিখতেছি tতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার সূত্রটা আগে লিখতেছি। tতম সেকেন্ডের ক্ষেত্রে এস বের করার যে সূত্র সেটা হচ্ছে ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। তো এবার যদি আমরা এখানে মানগুলো বসিয়ে দিই তাহলে আদি বেগ, যে বেগটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে 20। তো এটা হচ্ছে আমাদের ইউ এর মান, প্লাস হাফ ইন্টু এ, ত্বরণের মান দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ইন্টু 2t, টি এর মানটা আমাদের দেওয়া আছে 5তম সেকেন্ড, তাহলে এখানে টি এর জায়গায় বসাবো 5 মাইনাস 1। এবার যদি এখান থেকে আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাচ্ছ 4 আর 2 কাটলে কিন্তু এখানে 2 থাকে, 2 ইন্টু ব্র্যাকেটের ভিতরে 5 দুগুণে 10 মাইনাস 1 করলে আমরা পেয়ে যাব 9। তাহলে 20 প্লাস 9 দুগুণে 18, 20 এবং 18 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 38 মিটার। তাহলে 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমাদের 38 মিটার। তো এই উত্তরটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে বি। 21 নম্বর এমসিকিউটা অন্তরীকরণের লিমিট থেকে এসেছে এবং এটা কিন্তু বইয়েরই একটা ম্যাথ। এটা দেখে আমরা শর্টকাটে খুব সহজেই বলে দিতে পারি যে যেহেতু এখানেও 2 পাওয়ার x রয়েছে, এখানেও 2 পাওয়ার x রয়েছে, তাহলে এটার উত্তর হবে সাইনের ভিতরে যে লবে যা থাকবে সেটাই হবে কিন্তু এই লিমিটটার উত্তর, অর্থাৎ এটার উত্তর কিন্তু y হবে। আচ্ছা, তো আমরা এখন ম্যাথটাও করে দেখাচ্ছি যে কিভাবে y হয়। তো এটা করার জন্য আমাদের আগে একটি সূত্র জানা লাগবে। সূত্রটি হচ্ছে লিমিট x টেন্স টু 0 সাইন x ডিভাইডেড বাই x ইকুয়াল টু 1। আমরা সবাই এই সূত্রটা জানি। তো এই ম্যাথটা করতে গেলে আমাদের এই সূত্রটা কাজে লাগবে। তো দেখো আমাদের দেওয়া রয়েছে লিমিট x টেন্স টু ইনফিনিটি 2 পাওয়ার x সাইন y বাই 2 পাওয়ার x। আচ্ছা, তাহলে এখানে আমাদের রয়েছে ফার্স্টে রয়েছে লিমিট x টেন্স টু ইনফিনিটি, আমাদেরকে দেখো সাইন x বাই x এই ফর্মেটে প্রকাশ করতে হবে। তাহলে এখানে যেই x রয়েছে এটাকে কিন্তু আমাদের নিচে নিয়ে যেতে হবে। তাহলে এটাকে যদি আমরা নিচে নিয়ে যাই তাহলে হবে 1/2 পাওয়ার x, অর্থাৎ উল্টিয়ে যাবে। এখানে আমাদের রয়েছে সাইন y বাই 2 পাওয়ার x, আর এখানে ছিল 2 পাওয়ার x, এটাকে যদি আমরা নিচে নিয়ে যাই তাহলে উল্টিয়ে যাবে, তাহলে হবে 1/2 পাওয়ার x। আচ্ছা, এবার এখানে খেয়াল করো, এখানে x এর যে সহগ থাকবে নিচেও কিন্তু একই, অর্থাৎ এখানে যা থাকবে এখানেও তাই থাকা লাগবে।
তো আমাদের এখানে যেহেতু y/2 রয়েছে, এখানেও অবশ্যই y/2 থাকা উচিত। তো এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে উপরে আর নিচে y দিয়ে গুণ করে দিব। তাহলে লাইনটা দাঁড়ায় লিমিট, আচ্ছা এখানে লিমিট আমরা পরে লিখতেছি, এখানে আগে লিখি যে সাইন y/2 আর নিচে আমাদের হাফ ছিল 1 ছিল, আমরা এখানে y দিয়ে গুণ করে দিচ্ছি। তো যেহেতু এখানে y দিয়ে গুণ করেছি, আমাদেরকে এখানেও y দিয়ে গুণ করতে হবে। আচ্ছা এবার লিমিটটা লিখব। দেখো লিমিটটা কিন্তু আমাদেরকে 0 বানাতে হবে, আমরা সূত্র দেখেছিলাম লিমিটটা কিন্তু 0। আর খেয়াল করো এইখানে যা থাকবে লিমিটের এখানেও কিন্তু তাই থাকা লাগবে। আচ্ছা এবার খেয়াল করো x টেন্সটা আমাদের দেওয়া রয়েছে ইনফিনিটি। আমরা যদি দুই পাশে উল্টিয়ে দেই, অথবা উল্টানোর আগে আমরা একটা কাজ করি 2 x বের করি। আচ্ছা তাহলে x টেন্স টু যদি ইনফিনিটি হয় তাহলে 2 x, এটা বলতে কিন্তু বোঝায় 2 কোনো কিছুর পাওয়ারে ইনফিনিটি হলে সেই জিনিসটাও কিন্তু ইনফিনিটিই হয়। আচ্ছা এরপরে যদি আমরা দুই পাশে উল্টিয়ে দিই তাহলে হবে 1/2 x টেন্স টু 1/∞, আর 1/∞ মানে আমরা জানি 0, 1/∞ মানে হচ্ছে 0। আচ্ছা এরপর আমরা যদি দুই পাশে y দিয়ে গুণ করি, y দিয়ে গুণ করলে হবে y/2 x টেন্স টু 0 × y, 0 × y করলে কিন্তু 0ই থাকে। তাহলে দেখো x টেন্স টু ইনফিনিটি এই লিমিট থেকে কিন্তু আমরা এখানে চলে আসতে পারি, অর্থাৎ x টেন্স টু ইনফিনিটি এর জায়গায় আমরা এই জিনিসটা লিখতেই পারি। এখানে তাই লিখতেছি যে y/2 x টেন্স টু 0। তাহলে এই তিনটা জিনিসই কিন্তু সেম হয়েছে। এবার বলতে পারি যে এই সম্পূর্ণ জিনিসটার মান 1। আর এখানে আমাদের গুণ আকারে ছিল y, এখানে আমাদের গুণ আকারে রয়েছে y, তাহলে 1 × y। তো 1 এবং y গুণ করলে ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের অ্যান্সারটা, সেটা হচ্ছে y। তো দেখো আমাদের সঠিক উত্তর কিন্তু ডি নাম্বারটা। তো এমসিকিউটা পরীক্ষা আসলে আমরা শর্টকাটের মাধ্যমে বলে দিব, যদি এইটা এবং এইটা সেম হয় তাহলে আমাদের y যেটা রয়েছে সেটাই হবে উত্তর। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। 22 নম্বর এমসিকিউটা বহুপদী থেকে এসেছে। প্রশ্নে বলা হচ্ছে যে x² - 11x + a = 0 এবং x² - 14x + 2a = 0 সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকলে a এর মান কত? তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের সেই সাধারণ মূলটা হচ্ছে আলফা, অর্থাৎ দুই সমীকরণের ক্ষেত্রেই আমাদের x এর একটি কমন মান হচ্ছে আলফা। তাহলে দেখো সাধারণ মূল বলতে কিন্তু আমরা অ্যাকচুয়ালি x এর মান বুঝি, তো x এর মানটাকে আমরা আলফা ধরে নিচ্ছি। তাহলে এই মানটা দিয়ে কিন্তু আমরা দুইটি সমীকরণকেই সিদ্ধ করতে পারি। তাহলে x এর জায়গায় আমরা আলফা বসিয়ে দিব। তাহলে লাইনটা দাঁড়ায় α² - 11 আলফা প্লাস a = 0। একইভাবে এটাকেও সিদ্ধ করলে হবে α² - 14 আলফা প্লাস 2a = 0। এবার আমরা এখানে যোগ বিয়োগ করতে পারি। যদি আমরা বিয়োগ করে দেই তাহলে কিন্তু α² কাটাকাটি যাবে। তাহলে লাইনটা দাঁড়াবে, বিয়োগ করলে কিন্তু আমাদের চিহ্ন চেঞ্জ করতে হবে, তাই আমি চিহ্নগুলো চেঞ্জ করে দিচ্ছি। তাহলে দেখো α² এবং α² কাটাকাটি যায়, এখানে হয় +14 আলফা - 11 আলফা, তাহলে থাকে 3 আলফা। আর এখানে a - 2a করলে আমরা পেয়ে যাব -a = 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি -a এই পাশে গেলে হবে +a, তাহলে a = বলা যায় 3 আলফা। আচ্ছা এবং আলফা = তাহলে আমরা পেয়ে যাব আলফা = হবে a/3, আলফা হচ্ছে আমাদের a/3। তো প্রশ্নে যেহেতু আমাদেরকে a এর মানটা বের করতে বলেছিল, আমরা এবার যে কাজটা করব, এখানে যে আলফা রয়েছে দেখো আমাদের এই সমীকরণে এবং এই সমীকরণে দুটোর মধ্যে কিন্তু আলফা রয়েছে। তো আমরা এবার এই সমীকরণগুলোতে আলফা = a/3 বসিয়ে দিব, তাহলেই কিন্তু এর মানটা পাওয়া যাবে। তো প্রথম সমীকরণে বসাচ্ছি, তাহলে আলফার জায়গায় a/3 বসালে হবে a²/9, স্কোয়ার করে দিয়েছি একবারে। এরপর -11 ইন্টু আলফার জায়গায় বসাচ্ছি a/3 প্লাস এর জায়গাতে এই থাকবে = 0। তো দেখো এখানে কিন্তু সবগুলোই এ চলে আসছে, এবার খুব সহজেই আমরা এর মানটা পেয়ে যাব। আচ্ছা তো আমরা এখানে লসাগু করতে পারি বা একবারে সবাইকে 9 দিয়ে গুণ করতে পারি। তো সবাইকে 9 দিয়ে গুণ করলে আমরা পাবো a², দেখো এটাকে 9 দিয়ে গুণ করলে কিন্তু 9 আর 3 কাটাকাটি গিয়ে 3 থাকবে। এটাকে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে 9 আর 3 কাটাকাটি গিয়ে 3 থাকবে, তাহলে 3 × 11 হবে 33।
33a প্লাস হচ্ছে 9a ইকুয়াল টু 0। এবার আমরা এখানে যোগ বিয়োগ করতে পারি, তাহলে 33 আর 9 যোগ বিয়োগ করলে আমরা পেয়ে যাব 24a ইকুয়াল টু 0। আচ্ছা, এবার এখান থেকে যেহেতু a কমন যায়, আমরা a কমন নিচ্ছি। a কমন নিলে হচ্ছে a মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে দুই রাশির গুণফল 0, আমরা বলতে পারি যে হয় a ইকুয়াল টু 0 অথবা a মাইনাস 24 ইকুয়াল টু 0। তো আমরা অলরেডি একটা এর মান পেয়ে গিয়েছি 0, আর a এর আরেকটা মান হচ্ছে 24। তাহলে a এর মান দেয় হচ্ছে 0 এবং 24, 0,24। তো দেখতেই পাচ্ছ এই উত্তরটা কিন্তু আমাদের প্রথম অপশনেই রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে a। 23 নম্বর এমসিকিউটা ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে এসেছে। চলো এটা সলভ করি। প্রশ্নে আমাদেরকে 3টি ম্যাট্রিক্স দেওয়া আছে। বলা হচ্ছে যে যদি ax ইকুয়াল টু b হয় তবে ক্রেমারের সূত্র মতে x ও y এর মান কত হবে। তো ক্রেমারের সূত্র ইউজ করার জন্য আমরা প্রথমেই ax এখানে গুণ করে নিতে পারি। তো আমাদের দেওয়া আছে ax ইকুয়াল টু b। এবার আমরা যদি a এবং x এই দুটো ম্যাট্রিক্স গুণ করে দেই তাহলে পাবো 4x প্লাস 2y আর নিচে পাবো 3x প্লাস 5y ইকুয়াল টু হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স, অর্থাৎ 6 1। আচ্ছা, তো এবার ক্রেমারের নিয়মে সলভ করার জন্য আমরা প্রথমেই ডি, এরপর dx এবং dy এই মানগুলো বের করে নিব। তো আমরা জানি ডি বের করার নিয়ম হচ্ছে আমাদের x এবং y এর যে সহগগুলো রয়েছে তাদের নির্ণায়ক বের করা, অর্থাৎ 4 3 এবং 2 5 এগুলোর আমরা নির্ণায়ক বের করব। তাহলে হচ্ছে 4 5 20 মাইনাস 3 দুগুণে 6, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 14। একইভাবে আমরা dx এবং dy বের করব। তো দেখো, যেহেতু আমরা এখানে dx লিখতেছি, তাহলে x এর সহগের পরিবর্তে এখানে আমরা 6 আর 1 বসিয়ে দিব, আর y এর সহগের জায়গায় যা আছে তাই থাকবে, অর্থাৎ 2 আর 5 হবে। তাহলে এখান থেকে আমরা পাই 5 6 30 মাইনাস 2 একে 2, অর্থাৎ 28। একইভাবে আমরা এবার dy বের করব। তো dy বের করার সময় যেহেতু এখানে y রয়েছে, তাহলে y এর সহগগুলোর জায়গায় আমরা বসিয়ে দিব 6 এবং 1, আর x এর যেই সহগ থাকবে সেটা যা ছিল তাই বসে যাবে 4 3। তাহলে এখান থেকে আমরা পাবো 4 একে 4 মাইনাস 3 6 18, তাহলে পাচ্ছি মাইনাস 14। আশা করি এগুলো বের করে আমরা বুঝতে পেরেছি। যখন x থাকবে তখন x এর সহগের জায়গায় ধ্রুবকগুলো বসিয়ে দিব, আর যখন y থাকবে তখন y এর সহগগুলোর জায়গায় ধ্রুবকগুলো বসিয়ে দিব। আচ্ছা, এবার আমাদের x এবং y বের করার যে সূত্র ছিল সেটা হচ্ছে x ইকুয়াল টু আমরা পড়েছিলাম dx বাই d। তো এখানে dx এর মানটা হচ্ছে 28 আর d এর মানটা হচ্ছে 14, তাহলে ভাগ করলে আমরা পেয়ে যাব 2। একইভাবে y বের করার সূত্র হচ্ছে dy ভাগ d। তো dy এর মানটা দেখতে পাচ্ছ মাইনাস 14 আর d এর মানটা হচ্ছে 14, তাহলে কাটাকাটি করলে আমরা পেয়ে যাব মাইনাস 1। তাহলে x এর মান হচ্ছে 2 আর y এর মান হচ্ছে মাইনাস 1, তাহলে x এবং y এর মান হচ্ছে 2, -1। দেখতে পাচ্ছ 2, -1 উত্তরটা কিন্তু আমাদের প্রথম অপশনে রয়েছে। তাহলে বলতে পারি যে সঠিক উত্তর হচ্ছে এ। 24 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে যে sin পাওয়ার 4x প্লাস cos পাওয়ার 4x এর পর্যায় কত। তো পর্যায় বের করার নিয়মটা হচ্ছে আমরা এখানে 2πকে ভাগ করব sin এবং cos এর যে পাওয়ার থাকবে সেই পাওয়ারটা দিয়ে 2πকে ভাগ করতে হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছ পাওয়ার রয়েছে 4, তাহলে 2π ভাগ 4 এটা করলে আমরা পেয়ে যাব π/2, অর্থাৎ sin পাওয়ার 4x প্লাস cos পাওয়ার 4x এর যে পর্যায় সেটা হচ্ছে π/2। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা। আমরা আমাদের সর্বশেষ এমসিকিউতে চলে এসেছি। প্রশ্নে বলা হচ্ছে যে x এর কোন মানের জন্য ফাংশন অফ x ইকুয়াল ইন্টিগ্রেট t-4 ডিভাইডেড বাই 9 - t স্কোয়ার dt এবং লিমিট দেওয়া আছে 0 থেকে x। ফাংশনটির মান বৃহত্তম হবে। দেখো, ফাংশনের মান যদি বৃহত্তম অথবা ক্ষুদ্রতম হতে হয় তাহলে কিন্তু ফাংশন প্রাইম x ইকুয়াল টু 0 হতে হয়। আচ্ছা,
তো এখানে আমাদেরকে ফাংশন অফ এক্স দেওয়া আছে একটি ইন্টিগ্রেট, এটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েট করি তাহলে ফাংশন প্রাইম এক্স লিখব। তো দেখো ডিফারেন্সিয়েট করলে কিন্তু ইন্টিগ্রেট আর ডিফারেন্সিয়েশন অর্থাৎ ডিডিএক্স কাটাকাটি যায়, তাহলে ভিতরে যে ফাংশন সেটাই থেকে যাবে। আর আরেকটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু লেখা আছে ফাংশন অফ এক্স, অর্থাৎ এটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সের ফাংশন হবে, কারণ লিমিটেও কিন্তু আমাদেরকে এক্স দেওয়া রয়েছে। আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করে তারপরে লিমিটটা বসাই তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এক্সেরই একটা ফাংশন পাবো। আচ্ছা, তো এখন যেহেতু আমরা ডিডিএক্স করতেছি তাহলে লাইনটা অ্যাকচুয়ালি দাঁড়াবে এক্স মাইনাস 4 ডিভাইডেড বাই 9 মাইনাস এক্স স্কোয়ার। ডিডিএক্স করার ফলে ডিডিএক্স এবং ইন্টিগ্রেট কাটাকাটি গিয়েছে, এবং যেহেতু এটা ফাংশন অফ এক্স এজন্য আমরা টি না লিখে এক্স লিখেছি। এইটা ইকুয়াল টু হচ্ছে 0। তো প্রশ্নে এখান থেকে আমাদেরকে এক্সের মানটা বের করতে বলেছে। তো দেখো এবার যদি এটা ভাগ আছে এটাকে এ পাশে পাঠিয়ে দিলে গুণ হবে, তাহলে লাইনটা হবে এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা এক্সের মানটা পেয়ে যাব 4। প্রশ্নে আমাদেরকে এ মানটাই বের করতে বলেছিল, তাহলে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা। তো এরই মাধ্যমে আমাদের আজকের ক্লাসটি শেষ হলো। আশা করি সবাই প্রত্যেকটা এমসিকিউ বুঝতে পেরেছো। আর আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ক্লাসটি করে তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক দিয়ে দিবে, এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে। আর আজকের ক্লাসের লেকচার নোটের পিডিএফটিও কিন্তু তোমরা এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে। দেখা হচ্ছে সামনের ক্লাসে। এতক্ষণ ক্লাসটি করার জন্য ধন্যবাদ সবাইকে।